প্রিয় ছাত্রছাত্রী, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হিস্ট্রি উইথ মিনহাজ। আজকে আলোচনা করব দ্বাদশ শ্রেণী ইতিহাসের প্রথম অধ্যায় অতীত স্মরণ থেকে বেশ কিছু সংক্ষিপ্ত ও অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। চলো দেখা যাক। তাহলে প্রথম প্রশ্ন কী আছে, জনশ্রুতি কাকে বলে? প্রথম প্রশ্ন আছে, জনশ্রুতি কাকে বলে? যথার্থ ঐতিহাসিক তথ্য ও সন তারিখের ভিত্তিতে ইতিহাস রচিত হয়। তাহলে ইতিহাস কোন বিষয়টা বলবো? যেখানে সঠিক তথ্য বা সময়, সাল তারিখ উল্লেখ থাকে, সেটা হচ্ছে ইতিহাস। কিন্তু যেসব ঐতিহাসিক বিবরণে তথ্য ও যথাযথ প্রমাণ থাকে না এবং যে অতীত কাহিনীগুলি বংশ পরম্পরায় পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছায় তাকে জনশ্রুতি বলে। এই জনশ্রুতি উদাহরণ কোনগুলি? পৌরাণিক কাহিনী, কিংবদন্তি, স্মৃতিকথা, এগুলো হচ্ছে জনশ্রুতির প্রকৃষ্ট উদাহরণ। তাহলে জনশ্রুতির প্রধান বৈশিষ্ট্য কি? এখানে কোনো তথ্য থাকবে না বা কোনো রকমের সময় উল্লেখ থাকবে না বা প্রমাণ থাকবে না, যথাযথ প্রমাণ থাকবে না। আর এটা বংশ পরম্পরায় প্রচারিত হবে, সেটা হচ্ছে জনশ্রুতি। আর এই জনশ্রুতি কোনগুলি? পৌরাণিক কাহিনী, কিংবদন্তি ও স্মৃতিকথা, মৌখিক ঐতিহ্য, সবগুলো হচ্ছে পৌরাণিক জনশ্রুতি বলা হয়। নেক্সট দেখব, গ্রিম ভ্রাতৃদ্বয় নামে কারা পরিচিত? দেখো, জার্মানির জেকব গ্রিম ও উইলহেম গ্রিম নামে দুই ভাই। জার্মানির জেকব গ্রিম ও উইলহেম গ্রিম নামে দুই ভাই ইতিহাসে একত্রে গ্রিম ভ্রাতৃদ্বয় নামে পরিচিত, যারা প্রথম জনশ্রুতি সংকলনের উদ্যোগ নিয়েছিলেন। তাহলে এই গ্রিম ভ্রাতৃদ্বয় কেন পরিচিত, উল্লেখযোগ্য কেন? কারণ তারা প্রথম জনশ্রুতি সংকলন করেন। আগে এই জনশ্রুতি ইতিহাসে সংকলন করা হতো না, অর্থাৎ স্মৃতিকথা, পৌরাণিক কাহিনী বা মৌখিক ঐতিহ্য এগুলি কিন্তু ইতিহাসে ঐতিহাসিক তথ্য হিসেবে নেওয়া হতো না। কিন্তু এই গ্রিম ভ্রাতৃদ্বয় অর্থাৎ জেকব গ্রিম ও উইলহেম গ্রিম তারা এই জনশ্রুতি সংকলন শুরু করেন এবং তারা 1812 খ্রিস্টাব্দে একটি গ্রন্থ রচনা করেন, যার নাম হচ্ছে কিন্ডার্ন হাউস মার্চেন্ট। কিন্ডার্ন হাউস মার্চেন্ট খুবই গুরুত্বপূর্ণ। তাহলে গ্রিম ভ্রাতৃদ্বয় কারা? জেকব গ্রিম ও উইলহেম গ্রিম। নেক্সট প্রশ্ন আছে, ভারতে প্রথম কে জনশ্রুতি সংকলন গ্রন্থ প্রকাশ করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতে প্রথম কে জনশ্রুতি সংকলন গ্রন্থ প্রকাশ করেন? তাহলে ভারতে 1812 খ্রিস্টাব্দে খ্রিস্টান পাদ্রী উইলিয়াম কেরি ইতিহাসমালা নামে একটি জনশ্রুতি সংকলন গ্রন্থ প্রকাশ করেন। তাহলে ভারতে প্রথম জনশ্রুতি গ্রন্থ কোনটি? ইতিহাসমালা। কে প্রকাশ করেন? উইলিয়াম কেরি। কত খ্রিস্টাব্দে? 1812। নেক্সট আছে দেখো, মিথ বা পৌরাণিক কাহিনী বলতে কী বোঝায়? দেখো, প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন কাহিনী বা ঘটনার বিবরণ যে ঐতিহাসিক উপাদানগুলিতে তুলে ধরা হয় তাকেই পৌরাণিক কাহিনী বা মিথ বলা হয়। অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগের কাহিনী কোনগুলো? অর্থাৎ যে যুগের কোনো লিখিত তথ্য বা লিখিত ঐতিহাসিক উপাদান নেই, সেই যুগের যেসব কাহিনীগুলি, যেসব ঐতিহাসিক উপাদানগুলিতে তুলে ধরা হয় সেগুলো হচ্ছে পৌরাণিক কাহিনী বা মিথ। ঐতিহাসিক বিয়ারলেন এর মতে পৌরাণিক কাহিনী হলো পৌরাণিক কাহিনী হলো আমাদের অবচেতন মনের কাহিনী বিশেষ। আমাদের অবচেতন মনের কাহিনী বিশেষ, যা সম্ভবত আমাদের জিনে লিপিবদ্ধ থাকে, অর্থাৎ আমরা অটোমেটিক সেগুলো বংশ পরম্পরায় সেগুলো পেয়ে থাকি। নেক্সট আছে দেখো, সর্বপ্রাচীন নিদর্শন কোন দেশে পাওয়া গেছে? এই পৌরাণিক কাহিনীর সর্বপ্রাচীন নিদর্শন কোথায় পাওয়া গেছে? গ্রিস দেশে। নেক্সট, কিংবদন্তি বা লিজেন্ড কি? কিংবদন্তি বা বীরগাথা বা লিজেন্ড সবগুলো এক। কিংবদন্তি বা বীরগাথা বা লিজেন্ড হলো অতীতে মানুষের কৃতকার্যের বিবরণী, অর্থাৎ অতীত সময়কালে
অনেক দিন আগে, বহু বছর আগে বিভিন্ন মানুষ যে বিভিন্ন কার্যকলাপ করে গেছে, সেটা হচ্ছে তার বিবরণী হচ্ছে কিংবদন্তি বা লিজেন্ড। তো দীর্ঘদিন ধরে অতীতের কোনো স্থানের ঘটনা লোকমুখে প্রচলিত হলে এবং সেই অঞ্চলের মানুষ বংশ পরম্পরায় মনে রেখে বিশ্বাস করে তা পরবর্তী প্রজন্মের কাছে প্রচার করলে তাকে কিংবদন্তি বা লিজেন্ড বলা হয়। তাহলে কী বললাম যে কিংবদন্তি বা লিজেন্ড কি? কিংবদন্তি বা লিজেন্ড হচ্ছে অতীতের মানুষের কৃতকার্যের বিবরণী। এবার সেটা লিজেন্ড বা কিংবদন্তি কখন পরিণত হবে? যখন সেটা ওই কোনো স্থানে মানুষ সেটা লোকমুখে প্রচলিত হবে, সেটা বিশ্বাস করবে এবং বংশ পরম্পরায় সেটা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেবে, তবে সেটা কিংবদন্তি বা লিজেন্ড নামে তাকে কিংবদন্তি বা লিজেন্ড বলা হবে। নেক্সট আছে দেখো, লিজেন্ড শব্দটি উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে? লিজেন্ড শব্দটি উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে? তা ইংরেজি শব্দ লিজেন্ড শব্দটি উৎপত্তি হয়েছে মধ্যযুগীয় ল্যাটিন শব্দ লিজেন্ডা, যার অর্থ হচ্ছে পড়ার বিষয়বস্তু। যার অর্থ হচ্ছে পড়ার বিষয়বস্তু। নেক্সট আছে লোককথা কাকে বলে? লোককথা হলো এক ধরনের কাল্পনিক গল্পকথা যার সাহায্যে প্রাকৃতিক বা আধ্যাত্মিক কোনো ঘটনার ব্যাখ্যা বা উপলব্ধির চেষ্টা করা হয়। লোককথা হলো ঐতিহ্যবাহী এবং অনুকরণ ভিত্তিক লোকসাহিত্য। এখানে ঐতিহাসিক কার্ল টমলিনসন ও ক্যারল লিঞ্চ ব্রাউন এর মতে মানুষের জীবন ও কল্পনার সংমিশ্রণে যে গল্পকথা গড়ে ওঠে, মানুষের জীবন এবং কল্পনার সংমিশ্রণে যেসব গল্পকথা গড়ে উঠেছে তাই হচ্ছে লোককথা। তাই লোককথা কি? লোককথা হলো এক ধরনের কাল্পনিক গল্পকথা যার সাহায্যে প্রাকৃতিক বা আধ্যাত্মিক কোনো ঘটনার ব্যাখ্যা বা উপলব্ধির চেষ্টা করা হয়। আর কার্ল টমলিনসন বা ক্যারল লিঞ্চ ব্রাউন কী বলছেন? যে মানুষের জীবন এবং কল্পনার সংমিশ্রণে যেসব গল্পকথা গড়ে ওঠে, অর্থাৎ একজন মানুষ সে 60, 70 বা 100 বছর বেঁচে থাকছে, এই তার জীবিতকালে তার বিভিন্ন ঘটনা এবং তার সঙ্গে তার কল্পনা প্রসূত বিভিন্ন ঘটনা যে মানুষের কাছে প্রচার করে, সেটা হচ্ছে লোককথা। ইংরেজি ভাষায় মুদ্রিত প্রথম লোককথার গল্প কোনটি? তাহলে ইংরেজি ভাষায় মুদ্রিত প্রথম লোককথার গল্পটি হলো রিচার্ড জনসন কর্তৃক প্রকাশিত টম থাম ও দৈত্যের কাহিনী গল্প। সেটা কবে প্রকাশিত হয়? 1621 খ্রিস্টাব্দে, 1621 খ্রিস্টাব্দে। নেক্সট আছে স্মৃতিকথা কি? কোনো ব্যক্তি তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা পরবর্তীকালে যে স্মৃতিচারণ করে এবং তার প্রকাশকেই বলা হয় স্মৃতিকথা। অর্থাৎ কোনো একজন ব্যক্তি দীর্ঘদিন জীবিত আছে, সে তার জীবিতকালের বিভিন্ন ঘটনা যখন পরবর্তীকালে প্রকাশিত হয় তখন সেটা হচ্ছে স্মৃতিকথা। যেমন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর স্মৃতিকথামূলক গ্রন্থ যতদূর মনে পড়ে এবং দক্ষিণাঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম, খুবই গুরুত্বপূর্ণ দুটি স্মৃতিকথামূলক গ্রন্থ। বিভিন্ন সময় এমসিকিউ বা এসিকিউ প্রশ্নে আসে। তাহলে জ্যোতি বসুর স্মৃতিকথামূলক গ্রন্থ হচ্ছে যতদূর মনে পড়ে, দক্ষিণাঞ্জন বসুর স্মৃতিকথামূলক গ্রন্থ হচ্ছে ছেড়ে আসা গ্রাম এবং মান্নাদের জীবনের জলসাঘরে। নেক্সট আছে দেখো ঐতিহ্য কি? মৌখিক ঐতিহ্য হলো এক ধরনের সাংস্কৃতিক বিষয়ক ঐতিহ্য যা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের মানুষের মধ্যে মুখে মুখে প্রচলিত হয়ে আসে। যেমন নীলকরদের অত্যাচারের কাহিনী, ক্ষুদিরামের ফাঁসি, উদ্বাস্তুদের ইতিহাস। অর্থাৎ এইসব ঘটনাগুলো ইতিহাস বইয়ে থাকলেও ইতিহাস বইয়ের বাইরে অনেক কিছু আমরা শুনতে পাই এই নীলকরদের অত্যাচারের কাহিনী সম্পর্কে বা ক্ষুদিরামের ফাঁসি সম্পর্কে বা উদ্বাস্তুদের সম্পর্কে। এগুলো হচ্ছে মৌখিক ঐতিহ্য, অর্থাৎ যেগুলো ইতিহাস বইয়ে লেখা থাকে না, যেসব ঘটনাগুলি ইতিহাস বইয়ে লেখা থাকে না কিন্তু মানুষের মুখে মুখে প্রচলিত হয়, সেটা হচ্ছে মৌখিক ঐতিহ্য। কে কবে কী উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে
চুরাশি খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন, যার অন্যতম উদ্দেশ্য ছিল প্রাচ্যের অতীত ইতিহাস পুনরুদ্ধার করা। নেক্সট আছে সাম্রাজ্যবাদী ঐতিহাসিক কাদের বলে? এই গোষ্ঠীর দুজন ঐতিহাসিকের নাম লেখো। সাম্রাজ্যবাদী ঐতিহাসিক কাদের বলে? এই গোষ্ঠীর দুজন ঐতিহাসিকের নাম লেখো। তাহলে অ্যান্সার দেখো, সাম্রাজ্যবাদী ঐতিহাসিক জাতীয়তাবাদের আদর্শের বিরোধিতা করে সাম্রাজ্যবাদকে সমর্থন করে। তাহলে সাম্রাজ্যবাদী ঐতিহাসিক কারা? সাম্রাজ্যবাদী ঐতিহাসিক হচ্ছে জাতীয়তাবাদের আদর্শের বিরোধিতা করে সাম্রাজ্যবাদকে সমর্থন করে এবং সাম্রাজ্যবাদী দেশের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে ইতিহাস রচনা করে বলে তারা সাম্রাজ্যবাদী ঐতিহাসিক নামে পরিচিত। এদের মধ্যে অন্যতম ছিলেন ভিনসেন্ট আর্থার স্মিথ ও ভ্যালেন্টাইন চিরল। তাহলে সাম্রাজ্যবাদী ঐতিহাসিক কারা? যারা জাতীয়তাবাদী আদর্শের বিরোধিতা করে আর সাম্রাজ্যবাদকে সমর্থন করে। দ্বিতীয়ত হচ্ছে তারা ওই দেশের, অর্থাৎ ওই যে দেশ সাম্রাজ্য বিস্তার করে সেই দেশের রাজনীতি, অর্থনীতি এবং সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে ইতিহাস রচনা করে, তাদেরকে বলা হচ্ছে সাম্রাজ্যবাদী ঐতিহাসিক। তাহলে এই সাম্রাজ্যবাদী ঐতিহাসিক কারা? ভিনসেন্ট আর্থার স্মিথ ও ভ্যালেন্টাইন চিরল। এছাড়া আরও অনেকে আছে। নেক্সট আছে দেখো, ভারতীয় জাতীয়তাবাদী ঐতিহাসিক কাদের বলে? এই গোষ্ঠীর দুজন ঐতিহাসিকের নাম লেখো। বিংশ শতকে বহু ঐতিহাসিক ভারতীয় দৃষ্টিভঙ্গি নিয়ে, অর্থাৎ স্বদেশ, দেশজ উপাদান ও সংস্কৃতির উপর গুরুত্ব দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জাতীয় মনোভাব নিয়ে ইতিহাস রচনা করেন বলে তারা জাতীয়তাবাদী ঐতিহাসিক নামে পরিচিত। এই জাতীয়তাবাদী ঐতিহাসিক কারা? রমেশচন্দ্র মজুমদার, হেমচন্দ্র রায়চৌধুরী প্রমুখ। নেক্সট আছে কেমব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিক কাদের বলা হয়? এই গোষ্ঠীর দুজন ঐতিহাসিকের নাম লেখো। কেমব্রিজ ঐতিহাসিকরা ভারতীয় জাতীয়তাবাদের অস্তিত্বকে অস্বীকার করে আঞ্চলিক স্বার্থ, বিচ্ছিন্নতা, বিভেদকেই প্রাধান্য দিয়েছেন। কেমব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিক হলেন ডক্টর অনিল শীল ও রবিনসন প্রমুখ। মার্ক্সবাদী ঐতিহাসিক কাদের বলা হয়? এই গোষ্ঠীর দুজন ঐতিহাসিকের নাম লেখো। ঊনবিংশ শতকের শেষ দিকে ভাববাদী দর্শনের বিরোধিতা করে মার্ক্সবাদীরা দ্বন্দ্বমূলক বস্তুবাদ এর আলোকে তথা অর্থনীতির মাপকাঠিতে, এটা খুব গুরুত্বপূর্ণ, যে অর্থনীতির মাপকাঠিতে তারা বিশ্বের নানা ঘটনার ব্যাখ্যা করতে সচেষ্ট হন। এদের মধ্যে অন্যতম ছিলেন ধর্মানন্দ কোশাম্বী বা ডি কোশাম্বী, রজনীকাম দত্ত, ইরফান হাবিব, সতীশচন্দ্র প্রমুখ। নেক্সট আছে অ্যানাল গোষ্ঠীর ঐতিহাসিক কাদের বলা হয়? এই গোষ্ঠীর দুজন ঐতিহাসিকের নাম লেখো। ফ্রান্সে মার্ক ব্লক ও লুসিয়ান ফেবর 1928 খ্রিস্টাব্দে দ্য অ্যানালস, খুব গুরুত্বপূর্ণ, দ্য অ্যানালস নামে একটি পত্রিকা প্রকাশ করেন। এই গোষ্ঠীর ঐতিহাসিক, এই অ্যানালস পত্রিকার সঙ্গে যারা যুক্ত ছিলেন তারাই হচ্ছে অ্যানাল গোষ্ঠীর ঐতিহাসিক। তাহলে এই গোষ্ঠীর ঐতিহাসিকরা ইতিহাস চর্চার ধারায় পরিবর্তন ঘটিয়ে সামাজিক জীব, মানুষের সামাজিক অবস্থান, আচার আচরণ, সভ্যতা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, শিক্ষা, বিনোদন প্রভৃতি বিষয়কে ইতিহাসে গুরুত্ব দিয়ে টোটাল হিস্ট্রি রচনার ধারাটিকে প্রসারিত করেন। তাহলে তাদের অর্থাৎ অ্যানাল গোষ্ঠীর ঐতিহাসিকদের বৈশিষ্ট্য কী? তারা মানুষের সামাজিক অবস্থান, আচার আচরণ, সভ্যতা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, শিক্ষা, বিনোদন প্রভৃতি বিষয়কে গুরুত্ব দেয়। এবং এই গোষ্ঠীর দুজন ঐতিহাসিক হচ্ছেন মার্ক ব্লক, লুসিয়ান ফেবর, ফার্নান্দো ব্রদেল প্রমুখ। নেক্সট আছে নিম্নবর্গের ইতিহাস বা সাব অল্টার্ন স্টাডিজ বলতে কী বোঝায়? এই গোষ্ঠীর দুজন ঐতিহাসিকের নাম লেখো। নিম্নবর্গের ইতিহাস বা সাব অল্টার্ন স্টাডিজ বলতে কী বোঝায়? এই গোষ্ঠীর দুজন ঐতিহাসিকের নাম লেখো। 1980-র দশক থেকে ভারতসহ দক্ষিণ এশিয়ায় বিভিন্ন ইতিহাসবিদরা জাতি, ধর্ম, শ্রেণী, লিঙ্গ নির্বিশেষে নিম্নবর্গের সাধারণ মানুষ, অর্থাৎ কৃষক, শ্রমিক, শহরের জনতা, আদিবাসী, নিপীড়িত জনগোষ্ঠীর ইতিহাস রচনা করেছেন। এই ইতিহাস চর্চা নিম্নবর্গের ইতিহাস চর্চা বা সাব অল্টার্ন স্টাডিজ নামে পরিচিত। তাহলে নিম্নবর্গের ইতিহাস চর্চা কি? যেসব ইতিহাসবিদরা জাতি, ধর্ম নির্বিশেষে নিম্নবর্গে, অর্থাৎ যাদের কথা এতদিন ইতিহাসে উঠে আসেনি,
সেই সব কৃষক, শ্রমিক, শহর জনতা, আদিবাসী, নিপীড়িত জনগোষ্ঠীর ইতিহাস রচনা করেন। তারাই নিম্নবর্গের ইতিহাস চর্চা বা সাবাল্টার্ন ঐতিহাসিক নামে পরিচিত। এরা হিস্ট্রি ফ্রম বিলো বা নিচু তলার ইতিহাস রচনায় জোর দেন। এদের মধ্যে অন্যতম ছিলেন রণজিৎ গুহ, গৌতম ভদ্র, জ্ঞানেন্দ্র পাণ্ডে, শাহিদ আমিন প্রমুখ। নেক্সট, কাকে এবং কেন ইতিহাস দর্শন ও আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরবীয় ঐতিহাসিক ইবনে খালদুন প্রথম ইতিহাস রচনায় বিজ্ঞানসম্মত পদ্ধতির সূচনা করে রাষ্ট্রের ভূমিকার পর্যবেক্ষণ, প্রচার ও পদ্ধতিগত ত্রুটি তুলে ধরে ইতিহাস দর্শন ও আধুনিক ইতিহাস চর্চার জনকরূপে অভিহিত করেন। তিনি কী করেছিলেন? তিনি রাষ্ট্রের যে ভূমিকা, তার পর্যবেক্ষণ, প্রচার ও পদ্ধতিগত ত্রুটি তিনি তুলে ধরেছিলেন বিজ্ঞানসম্মত পদ্ধতিতে। তাই তাকে বলা হচ্ছে আধুনিক ইতিহাস চর্চার জনক। তার লেখা দুটি গ্রন্থ হচ্ছে মুকাদ্দিমা ও প্রোলেগোমেনা। নেক্সট আছে জাদুঘর কাকে বলে? ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়াম বা আইকম এর মতে জাদুঘর হলো একটি অলাভজনক, জনসাধারণের কাছে উন্মুক্ত এবং স্থায়ী সমাজসেবামূলক প্রতিষ্ঠান, যা শিক্ষালাভ, জ্ঞানচর্চা ও আনন্দ লাভের উদ্দেশ্যে মানব ঐতিহ্যের স্পর্শযোগ্য ও স্পর্শ অযোগ্য জিনিসপত্র সংগ্রহ করে, সংরক্ষণ করে, প্রদর্শন করে এবং সেগুলো নিয়ে গবেষণা করে। এটা হচ্ছে জাদুঘরের সংজ্ঞা। তাহলে জাদুঘর কাকে বলছে? যে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়াম বা আইকমের মতে জাদুঘর হলো একটি অলাভজনক, জনসাধারণের কাছে উন্মুক্ত এবং স্থায়ী সমাজসেবামূলক প্রতিষ্ঠান, যা শিক্ষালাভ, জ্ঞানচর্চা ও আনন্দ লাভের উদ্দেশ্যে মানব ঐতিহ্যের স্পর্শযোগ্য ও স্পর্শ অযোগ্য জিনিসপত্র সংগ্রহ করে, সংরক্ষণ করে, প্রদর্শন করে এবং সেগুলো নিয়ে গবেষণা করে। নেক্সট, পৃথিবীর প্রাচীনতম জাদুঘর কোথায় অবস্থিত? পৃথিবীর প্রাচীনতম জাদুঘর হিসাবে আনুমানিক 530 খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠিত বর্তমান ইরাকে অবস্থিত ইন্নি গালদি নান্নার জাদুঘর, যেটা তৎকালীন মেসোপটেমিয়ায়, বর্তমানে ইরাকে অবস্থিত। নেক্সট, ক্যাপিটোলাইন মিউজিয়াম কোথায় অবস্থিত? ইটালিতে। ক্যাপিটোলাইন মিউজিয়াম কোথায় অবস্থিত? ইটালিতে। নেক্সট, ভ্যাটিকান মিউজিয়াম কার ব্যক্তিগত সংগ্রহ থেকে গড়ে উঠেছে? 1506 খ্রিস্টাব্দে পোপ দ্বিতীয় জুলিয়াসের ব্যক্তিগত সংগ্রহ থেকে বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম ভ্যাটিকান মিউজিয়াম গড়ে ওঠে। নেক্সট, পৃথিবীর প্রথম আধুনিক জাদুঘর কোনটি? পৃথিবীর প্রথম আধুনিক জাদুঘর কোনটি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইলিয়াস আসমাল এর ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত দ্য আসমোলিয়ান মিউজিয়াম পৃথিবীর প্রথম আধুনিক জাদুঘর বলে বিবেচিত হয়। লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার পরীক্ষায় এসেছে। বর্তমানের সুবৃহৎ সর্বাধিক উল্লেখযোগ্য সংগ্রহশালা লুভর মিউজিয়াম ফ্রান্সের প্যারিসে অবস্থিত। পশ্চিমবঙ্গের কোন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মিউজিয়াম রয়েছে? পশ্চিমবঙ্গের কোন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মিউজিয়াম রয়েছে? অ্যান্সার, পশ্চিমবঙ্গের কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ মিউজিয়াম অফ ইন্ডিয়ান আর্ট নামে একটি নিজস্ব মিউজিয়াম আছে। তাহলে পশ্চিমবঙ্গের কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি নিজস্ব মিউজিয়াম আছে, যার নাম হচ্ছে আশুতোষ মিউজিয়াম অফ ইন্ডিয়ান আর্ট। পরের প্রশ্ন, পৃথিবীর প্রথম জীবন্ত ইতিহাস জাদুঘর কোনটি? পৃথিবীর প্রথম জীবন্ত ইতিহাস জাদুঘর কোনটি? পৃথিবীর প্রথম জীবন্ত ইতিহাস জাদুঘর হলো নেদারল্যান্ডের স্টকহোমের নিকটস্থ স্কানসেন মিউজিয়াম। পরের প্রশ্ন, কলকাতার একটি বিজ্ঞান মিউজিয়ামের নাম লেখো। কলকাতার একটি বিজ্ঞান মিউজিয়ামের নাম হচ্ছে বিড়লা মিউজিয়াম বা বিড়লা টেকনোলজিক্যাল মিউজিয়াম, যেটি 1954 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। দুটি বিশেষ জাদুঘরের উদাহরণ দাও। দুটি বিশেষ জাদুঘর হচ্ছে লন্ডনের মাদাম তুসর মিউজিয়াম এবং কলকাতার নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম। মাদাম তুসর মিউজিয়াম ও
নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম হচ্ছে বিশেষ জাদুঘরের উদাহরণ। পরের প্রশ্ন, কার তত্ত্বাবধানে কবে ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয়? দেখো, এশিয়াটিক সোসাইটির উদ্যোগে ডেনমার্কের উদ্ভিদতত্ত্ববিদ ন্যাথালিয়েন ওয়ালিচের তত্ত্বাবধানে ন্যাথালিয়েন ওয়ালিচের তত্ত্বাবধানে 1814 খ্রিস্টাব্দে ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয়। এটি ভারতের সর্বাধিক প্রাচীনতম সংগ্রহশালা। পরের প্রশ্ন, ভারতীয় জাদুঘরের পূর্ব নাম কী ছিল? তাহলে ভারতীয় জাদুঘরের পূর্ব নাম ছিল প্রাচ্য সংগ্রহশালা বা ওরিয়েন্টাল মিউজিয়াম। প্রাচ্য সংগ্রহশালা বা ওরিয়েন্টাল মিউজিয়াম। এবার আমরা দেখব অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন। তার ইতিহাস বলতে বোঝায় অতীত কাহিনীর বিশ্লেষণ। ইতিহাস বলতে কি বোঝায়? অতীত কাহিনীর বিশ্লেষণ। নেক্সট, জনশ্রুতির কাহিনীগুলি সংগ্রহের প্রথম উদ্যোগ নেওয়া হয় কোন দেশে? জার্মানিতে। জনশ্রুতির কাহিনীগুলি সংগ্রহের প্রথম উদ্যোগ নেওয়া হয় কোন দেশে? জার্মানিতে। মিথ শব্দটি এসেছে মিথোস থেকে, যেটি একটি গ্রিক শব্দ। কোন দেশের শব্দ? গ্রিক শব্দ। পরের প্রশ্ন, কোন লোককথার মূল চরিত্র ঈশ্বর? কোন লোককথা বা জনশ্রুতি অনেকগুলো আছে, যেমন মিথ, পুরাণ, লোককথা, মৌখিক ঐতিহ্য, স্মৃতিকথা, এরকম বিভিন্ন আছে। তাহলে কোন লোককথার মূল চরিত্র হচ্ছে ঈশ্বর? মিথ বা পুরাণ বা পৌরাণিক কাহিনীর প্রধান চরিত্র হচ্ছে ঈশ্বর। নেক্সট আছে, পুরাণ বিষয়ক বিদ্যাকে বলা হয় মাইথোলজি। পুরাণ বিষয়ক বিদ্যাকে বলা হয় মাইথোলজি। তাহলে পুরাণ বিষয়ক বিদ্যাকে কী বলা হয়? মাইথোলজি। নেক্সট আছে, হিন্দু ধর্মে দেবী দুর্গা হলেন একজন পৌরাণিক চরিত্র। হিন্দু ধর্মে দেবী দুর্গা হলেন একজন পৌরাণিক চরিত্র। পরের প্রশ্ন, মূর্খ কালিদাসের কাহিনী কোথায় উল্লেখ আছে? হিন্দু পুরাণে। ক্রেনাস ও তার পুত্র দেবরাজ জিউসের কাহিনী কোন দেশের পৌরাণিক কাহিনী? গ্রিস। তাহলে ক্রেনাস ও তার পুত্র দেবরাজ জিউসের কাহিনী কোন দেশের পৌরাণিক কাহিনী? গ্রিস। ভারতের অন্যতম কিংবদন্তি চরিত্র হচ্ছে রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, গোপাল ভাঁড়, বিক্রমাদিত্য প্রমুখ। অর্থাৎ এরা সবাই হচ্ছে ভারতের কিংবদন্তি চরিত্র। পরের প্রশ্ন, প্রাচীন গ্রিসের অন্যতম কিংবদন্তি চরিত্র কোনটি? হারকিউলিস। প্রাচীন গ্রিসের অন্যতম কিংবদন্তি চরিত্র হারকিউলিস। পরের প্রশ্ন, প্যারালাল মিথস গ্রন্থের রচয়িতা হলেন জে.এফ. বেয়ারলেন। পরের প্রশ্ন, রূপকথা বা কল্পকাহিনীর দেশ বলা হয় চীনকে। রূপকথা বা কল্পকাহিনীর দেশ বলা হয় চীনকে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরে আছে, প্রমিথিউস কোন দেশের উল্লেখযোগ্য কিংবদন্তি চরিত্র? গ্রিস। তাহলে প্রমিথিউস এবং হারকিউলিস দুটো হচ্ছে গ্রিস দেশের পৌরাণিক কিংবদন্তি চরিত্র। আলিবাবা ও 40 চোর কোন দেশের লোককথা? আরব্য রজনীর। আলিবাবা ও 40 চোর কোন দেশের লোককথা? আরব্য রজনীর। পরে আছে দেখো, টম থাম ও দৈত্যের কাহিনী, বানানটা ভুল আছে, দৈত্যের কাহিনী অবলম্বনে অবনীন্দ্রনাথ ঠাকুর বাংলায় রচনা করেন বুড়ো আংলা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, যদি তোমার সন্তানকে বুদ্ধিমান করে তুলতে চাও তবে তাদের লোককথার গল্প পড়তে দাও। যদি তাদের আরও বুদ্ধিমান করে তুলতে চাও তবে তাদের আরও বেশি লোককথার গল্প পড়তে দাও। কে বলেছিলেন? আলবার্ট আইনস্টাইন। পঞ্চতন্ত্র এর রচয়িতা হলেন বিষ্ণু শর্মা। দক্ষিণাঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হলো একটি স্মৃতিকথা। দক্ষিণাঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হলো একটু স্মৃতিকথা। শ্রী হিরণময় বন্দ্যোপাধ্যায়ের লেখা স্মৃতিকথামূলক গ্রন্থটির নাম কি? উদ্বাস্তু। শ্রী হিরণময় বন্দ্যোপাধ্যায়ের লেখা স্মৃতিকথামূলক গ্রন্থের নাম হচ্ছে উদ্বাস্তু। মণিকুন্তলা সেনের স্মৃতিকথামূলক গ্রন্থের নাম কি? সেদিনের কথা। এই সেদিনের কথা তিনি কি উল্লেখ করেছেন কলকাতার দাঙ্গা 1946 খ্রিস্টাব্দে যে গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল, কলকাতায় হিন্দু মুসলিম যে দাঙ্গা লেগেছিল, সেটাই এই সেদিনের কথা উল্লেখ আছে। পরের প্রশ্ন, আমি সূর্য সেনের শিষ্যা স্মৃতিকথামূলক গ্রন্থটির রচয়িতা হলেন
আশালতা সরকার। জীবনের জলসাঘরে কার আত্মজীবনী? মান্না দের। এই জীবনের জলসাঘরে ইংরেজি অনুবাদটির নাম মেমোরিজ কাম অ্যালাইভ। জীবনের জলসাঘরে হিন্দি অনুবাদটির নাম ইয়াদেন জিউঠি। কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন? লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে। আমি নেতাজিকে দেখেছি গ্রন্থটির রচয়িতা হলেন নারায়ণ সান্যাল। 71 ডায়েরি নামক স্মৃতিকথা রচয়িতা সুফিয়া কামাল। মৌখিক তথ্যের সহায়তায় ইতিহাস রচনার সূত্রপাত করেন হেরোডোটাস। ভারতে ব্রিটিশ শাসনকালে দেশীয় ইতিহাস চর্চার সূচনা ঘটে ওয়ারেন হেস্টিংসের আমলে। ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। কবে? 1784। হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন জেমস মিল। হিস্ট্রি অফ হিন্দুস্তান এর রচয়িতা হলেন আলেকজান্ডার ডাও। প্রতাপাদিত্য চরিত্র এর রচয়িতা হলেন রামরাম বসু। রাজাবলী গ্রন্থের রচয়িতা হলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। শ্রীরামপুর মিশন স্থাপন করেন খ্রিস্টান মিশনারিরা। অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিজ অফ রাজস্থান গ্রন্থের রচয়িতা হলেন জেমস টড। অ্যানালস অফ রুরাল বেঙ্গল গ্রন্থের রচয়িতা হলেন উইলিয়াম হান্টার। আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা হলেন ভিনসেন্ট স্মিথ। ভারতের প্রথম প্রামাণ্য ঐতিহাসিক গ্রন্থ হচ্ছে রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনী রচনা করেন কলহন। রাজতরঙ্গিনী গ্রন্থে মূলত কোন অঞ্চলের ইতিহাস জানা যায়? কাশ্মীর। ফল অব দ্য মুঘল এম্পায়ার গ্রন্থের লেখক হলেন যদুনাথ সরকার। ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার রমেশচন্দ্র মজুমদার। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন দাদাভাই নওরোজি। সিরাজ উদ্দৌলা গ্রন্থটির কার রচনা? ব্রিজেন গুপ্ত। বানানটা ভুল আছে, ব্রিজেন গুপ্ত। রাইট অফ মারাঠা পাওয়ার কার রচনা? রানাডে। ওহাবি অ্যান্ড ফরাজি রেবেলস অফ বেঙ্গল গ্রন্থটি কার রচনা? নরহরি কবিরাজ। দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট ইন বেঙ্গল গ্রন্থটি কার রচনা? সিরাজুল ইসলাম। ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয় থুকিডিডিসকে। চৈনিক ইতিহাস চর্চার জনক বলা হয় সুমা কিয়েনকে। আধুনিক ইতিহাস চর্চার জনক হলেন ইবন খালদুন। ইতিহাস হলো জ্ঞান বিজ্ঞানের একটি শাখা যা মানুষকে জ্ঞানী করে। এটি কার উক্তি? ফ্রান্সিস বেকন। ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ, বলেছেন E.H. কার। যে ঘটনা যেভাবে ঘটেছে তা সঠিক বর্ণনার মাধ্যমে দেখানোই হলো ইতিহাস, কে বলেছেন? লিওপোল্ড ভন র্যাঙ্কে। যে ঘটনা যেভাবে ঘটেছে তা সঠিক বর্ণনার মাধ্যমে দেখানোই হলো ইতিহাস, কে বলেছেন? লিওপোল্ড ভন র্যাঙ্কে। দ্য নেচার অফ হিস্ট্রি গ্রন্থ রচয়িতা হলেন আর্থার মারি। সব ইতিহাসই সমকালীন ইতিহাস, এটি কার উক্তি? ক্রোচের উক্তি। ইতিহাস হলো বিজ্ঞান, এর বেশিও না কমও নয়, এটি কার উক্তি? বিউরি। ঐতিহাসিক বিউরি। জাদুঘরের প্রথম উৎপত্তি হয় কোথায়? গ্রিসে। পৃথিবীর প্রাচীনতম জাদুঘরটি কোথায় অবস্থিত? মেসোপটেমিয়ায়, বর্তমান ইরাকে। প্লেটো জাদুঘর প্রতিষ্ঠা করেন কোথায়? এথেন্সে। সবচেয়ে বেশি সংখ্যক জাদুঘর রয়েছে মেক্সিকো সিটিতে। লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? প্যারিসে। বিশ্বকোষ জাদুঘরের শ্রেষ্ঠ উদাহরণ হলো ব্রিটিশ মিউজিয়াম। হাজারদুয়ারি জাদুঘর হলো একটি ঐতিহাসিক গৃহ জাদুঘরের উদাহরণ। ভারতের প্রাচীনতম জাদুঘরটি আছে কলকাতায়। পুরাণগুলি সংকলিত হয়েছিল গুপ্ত যুগে। ঠাকুমার ঝুলি একটি লোককথা, ভারতীয় লোককথা, এর রচয়িতা হলেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। ইতিহাসমালা রচনা করেন উইলিয়াম কেরি। অ্যাডভান্স হিস্ট্রি অফ ইন্ডিয়া রচয়িতা হলেন রমেশচন্দ্র মজুমদার। মিউজিওলজি শব্দটি প্রথম ব্যবহার করেন লিওপোল্ড মার্টিন। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল নির্মিত হয় 1921 খ্রিস্টাব্দে। শেষ প্রশ্ন, সালার জং মিউজিয়ামটি অবস্থিত হায়দ্রাবাদে। আজকের মতো এখানে শেষ হলো। এর পরের ভিডিও তৃতীয় অধ্যায় থেকে দিব, কারণ দ্বিতীয় অধ্যায় 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসবে না,
ইতিমধ্যে পর্ষদ নোটিশ করেছে। তাই এর পরে ভিডিও হবে তৃতীয় অধ্যায় থেকে ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।